বারে অসুস্থ, পথে মৃত্যু, গেজেটে জুলাই শহীদ। সম্প্রতি এই শিরোনামে চর্চার একটি অনুসন্ধানী প্রতিবেদন আপনারা পড়েছেন, যেখানে আমরা তুলে ধরেছি কিভাবে প্রতারণার আশ্রয় নিয়ে মদ্যপানে অসুস্থ হয়ে মারা যাওয়া যুবককে জুলাই শহীদ হিসেবে গেজেটভুক্ত করা হয়। এবারও তেমন একটি অনুসন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমরা। হ্যাঁ, জুলাই শহীদের অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রতারণা নিয়েই এবারও বলবো। এবারের অনুসন্ধানটি আরও দীর্ঘ, এর সংক্ষেপ জানাচ্ছি, তবে আপনাদের হতাশ করব না। পুরো ঘটনার খুঁটিনাটি সহ বিস্তারিত টেক্সট রিপোর্টে তুলে ধরেছে চর্চা। এই ভিডিওর কমেন্ট বক্সে যুক্ত লিঙ্কে ক্লিক করলেই প্রতিবেদনটি আপনারা পড়তে পারবেন। এবারে শিরোনাম করেছি মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু, সাবেক বিএনপি নেতার জাদুতেই জুলাই শহীদ। এবার আসা যাক অনুসন্ধানের বিষয়বস্তুতে। আপনারা যারা জুলাই শহীদদের গেজেটটি খেয়াল করেছেন, সেখানে 643 নম্বর সিরিয়ালে পাবেন মোহাম্মদ ওবায়দুল হকের নাম। পিতা নিজাম ইসলাম, ঠিকানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রাম। তার মেডিকেল কেস স্টাডি নম্বর 22,770। এই ওবায়দুল হকের মৃত্যু হয় মোটরসাইকেল দুর্ঘটনায়। তবু কোনো এক ম্যাজিকে তার নাম যুক্ত হয় জুলাই শহীদ গেজেটে। এমন গুঞ্জন কানে আসতেই অনুসন্ধান শুরু করে চর্চা। শুরুতেই ওবায়দুলের পরিচয় জানা দরকার। তিনি পেশায় একজন কাভার্ড ভ্যান চালক। সবশেষ কাজ করেছিলেন অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজের পিকআপ ভ্যানের চালক হিসেবে। বাড়ি ময়মনসিংহ হলেও পেশার প্রয়োজনে থাকতেন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার উত্তর বেগুনবাড়ি এলাকায়। মা, বড় ভাই গ্রামে থাকেন, আর দুই বোন আর স্ত্রীকে নিয়ে তিনি থাকেন ঢাকায়। 2024 সালের 13 আগস্ট মাথায় গুরুতর আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওবায়দুল। এরপর 20 আগস্ট রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বড় ভাই মোহাম্মদ ইমদাদুল হক। তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 25 জন নেতার নাম উল্লেখ করে এবং আরও 20 থেকে 25 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয় সে মামলায়। ইমদাদুল মামলায় উল্লেখ করেন, তার ভাই নিহত ওবায়দুল ছিলেন বিএনপির উত্তর বেগুনবাড়ি 9 নং ইউনিটের সাধারণ সম্পাদক। অভিযোগে বলা হয়, 4 আগস্ট সকাল 10টায় ওবায়দুল এবং তার দলীয় নেতাকর্মীরা দুটি মোটরসাইকেলে চড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যান। আন্দোলন শেষে বাসায় ফেরার পথে পল্টন মডেল থানাধীন নাইটিঙ্গেল ভবনের সামনে বিকেল 4টার দিকে আসামিদের হামলার শিকার হন ওবায়দুল এবং তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক মোহাম্মদ রিপন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজন রাস্তায় পড়ে গেলে এলোপাতাড়িভাবে পিটিয়ে ওবায়দুলের মাথার ডান পাশে গুরুতর রক্তাক্ত জখম করে এবং 2 হাত ভেঙে ফেলে আসামিরা। ইমদাদুল অভিযোগে আরও বলেন, আহত ওবায়দুল এবং তার সঙ্গে থাকা রিপনকে দলের কর্মী ও পথচারীরা উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। ওবায়দুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়। পরদিন 5 আগস্ট বাসায় থাকা ওবায়দুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাদী নিজেই। পরবর্তী 1 সপ্তাহ ঢাকা মেডিকেলের আইসিইউতে রাখা হয় তাকে। 13 আগস্ট রাত 12টা 1 মিনিটে তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। কিন্তু মামলার বিষয়ে কথা বলতে গিয়ে ইমদাদুল চর্চাকে জানান ভিন্ন তথ্য। তিনি বলেন, সরকার পতনের পর 5 আগস্ট বিকেলে টেলিফোনে শেষ কথা হয় ওবায়দুলের সঙ্গে। এ সময় গ্রামের বাড়িতে থাকা মা এবং ইমদাদুল নিজে ঢাকার পরিস্থিতি ভালো নয় বলে ওবায়দুলকে নিজ বাসায় থাকার পরামর্শ দেন। এরপর রাত 12টার পরে ফোনে জানতে পারেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওবায়দুল। পরদিন সকালে ঢাকা মেডিকেলে এসে দেখেন তার ভাই ওবায়দুল আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। কিন্তু মামলার অভিযোগে লিখেছেন, 4 আগস্ট ওবায়দুল হামলায় আহত হন এবং একদিন বাসায় রাখার পর আপনি নিজে তাকে পরদিন ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন। এমন প্রশ্নে ইমদাদুল বলেন, মামলা তিনি লেখেননি। এ বিষয়ে সব সিদ্ধান্ত নিয়েছেন কামাল ভাই, আলী ভাই আর আনোয়ার ভাই। এই কামাল ভাই হলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল খান, যাকে 2024 সালের শেষের দিকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি বহিষ্কার করে। কামাল খানের অনুসারী ছিলেন ওবায়দুল। আলী ভাই হলেন দল থেকে বহিষ্কৃত 24 নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী। আর আনোয়ার ভাই হলেন মির্জা আনোয়ার, যিনি 24 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
মির্জা আনোয়ার এখনও শপথেই আছেন। তিনজনের সঙ্গে চর্চার পক্ষ থেকে যোগাযোগ করা হয়। কামাল খান মামলা করার পুরো দায় চাপান মির্জা আনোয়ার এবং মোহাম্মদ আলীর উপরে। কামালের দাবি, তিনি মামলার সময় পল্টন থানায় উপস্থিত ছিলেন না। নিজের পরিচিত একজনের নাম মামলা থেকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, তাই মির্জা আনোয়ার এবং মোহাম্মদ আলী তাকে আর সঙ্গে রাখেনি। তার বক্তব্য হলো, তাকে সাইড করে দিয়েই বাদীকে ম্যানেজ করে নিজেদের মতো মামলার অভিযোগ লেখান আনোয়ার এবং আলী। কামাল খানের এমন অভিযোগ উড়িয়ে দেন আনোয়ার ও আলী। তাদের দুজনের দাবি, ওবায়দুল কামাল খানের কর্মী হয় সবকিছু তার ইচ্ছা অনুযায়ী হয়েছে। তারা জানান, এক নেতার কর্মীদের উপর অন্য নেতার অধিকার থাকে না। তাই ওবায়দুল হত্যা মামলার বিষয়ে তাদের কোনো ভূমিকা ছিল না। তারা শুধু কামাল খানকে সহযোগিতা করতে থানায় গিয়েছিলেন। 20 আগস্ট কামাল খান নিজে থানায় উপস্থিত থেকে মামলার অভিযোগ লিখেছেন বলে চর্চাকে জানায় মির্জা আনোয়ার ও মোহাম্মদ আলী। মামলার সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করলেও তারা তিনজনই দাবি করেন বাদী ভুল বলেছেন। তাদের দাবি, 4 আগস্টেই হামলার শিকার হন ওবায়দুল। প্রত্যেকের সঙ্গে আলোচনার শুরুতে পুরো ঘটনার বর্ণনা জানতে চাওয়া হয়। তিনজনই শুধু হামলার তারিখ, হামলার বর্ণনা আর হামলার পর আহত ওবায়দুলকে একদিন বাসায় রেখে পরদিন ঢাকা মেডিকেলে নেওয়ার তথ্য ছাড়া অন্য সব বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য দেন। তিনজনের কেউই হামলার সঠিক সময়ে জানাতে পারেননি। একজন বলেন সকালে হামলার শিকার হন ওবায়দুল, আরেকজন বলেন সন্ধ্যায়, তো অপরজন বলেন রাতে। ওবায়দুলকে কারা হাসপাতালে নিয়েছিলেন, সেই প্রশ্নের উত্তরে এক একজন দেন এক এক তথ্য। মামলার অভিযোগ এবং তাদের বক্তব্য অনুযায়ী 4 আগস্ট মাথায় গুরুতর আঘাত নিয়ে 2 হাত ভাঙা অবস্থায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে 5 আগস্ট পর্যন্ত ওবায়দুলকে রাখা হয়েছিল বাসায়। কিন্তু চর্চার হাতে আসা তেজগাঁও উত্তর বেগুনবাড়ি এলাকার পদ্মা গার্মেন্টসের পেছনের একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে 5 আগস্ট বিকেল 3টার দিকে দেখা যায় সুস্থ ওবায়দুলকে। এই এলাকাতেই থাকতেন ওবায়দুল। মাথায় কোনো ব্যান্ডেজ নেই, এলাকার লুটপাটে অংশ নেয়া ওবায়দুলের 2 হাতে ভাঙার কোনো চিহ্নও নেই। উল্টো আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেল থেকে রাত পর্যন্ত এলাকায় ভাঙচুর, লুটপাট চালাচ্ছিলেন বলে অভিযোগ আছে ওবায়দুলের বিরুদ্ধে। তবে 5 আগস্ট মধ্যরাতের পর অর্থাৎ 6 আগস্ট শুরুর দিকেই ফেসবুকে ওবায়দুলের বন্ধুদের পোস্ট ছড়িয়ে পড়ে। সে সময় তারা ওবায়দুলের মোটরসাইকেল দুর্ঘটনার কথা উল্লেখ করে তাকে বাঁচাতে জরুরি রক্ত চেয়ে পোস্ট দেন। তারপর 13 আগস্ট অনেকেই তার মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে শোক প্রকাশ করেন। ওবায়দুলের এক সহকর্মী মনির আহমেদের ফেসবুক প্রোফাইলে দেখা যায় 13 আগস্ট ওবায়দুলের সঙ্গে নিজের শেষ কথা নিয়ে স্মৃতিচারণ করে পোস্ট দেন তিনি। সেখানে নিজের ফোনের ডায়াল লিস্টের একটি স্ক্রিনশট এবং ওবায়দুলের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন মনির। স্ক্রিনশটে দেখা যায় ওবায়দুলের নম্বরে তিনি সবশেষ 5 আগস্ট বিকেল 5টা 18 মিনিটে কল করে 40 সেকেন্ড কথা বলেন। মনির আহমেদ এবং ওবায়দুল অনলাইন ভিত্তিক শপিং প্ল্যাটফর্ম দারাজের কর্মী ছিলেন। সকল তথ্য প্রমাণ বলছে ওবায়দুল 5 আগস্ট গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন, কিন্তু মামলায় আছে ভিন্ন তথ্য। এই অবস্থায় সত্য মিথ্যার রহস্য ভেদ করতে পারেন একমাত্র মোহাম্মদ রিপন, যিনি নিজে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় ডান হাত ভাঙে তার, আর ওবায়দুল ছিলেন সেই মোটরসাইকেলের আরোহী। এই মামলার সূত্রে রিপন নিজেও খ ক্যাটাগরির গেজেটভুক্ত জুলাই যোদ্ধা, মাসে ভাতা পাচ্ছেন 15,000 টাকা। রিপনের কাছে জানতে চাওয়া হয় কি ঘটেছিল সেদিন। জবাবে হুবহু মামলার এজাহারের গল্প শোনান তিনি। শুধু মনে করতে পারছিলেন না 4 আগস্ট সকাল ঠিক কয়টায় বিএনপি অফিসের অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। কিছুক্ষণ মনে করার চেষ্টা করে রিপন বলেন অনেক সকালে সেখানে গিয়েছিলেন, মিছিল করেছিলেন। তারপর সকাল 10টার দিকে ফিরে আসার পথে হামলার শিকার হন তারা। যেখানে মামলার এজাহারে উল্লেখ আছে বিকেল 4টার কথা। তথ্যটি শুধরে দিতেই তিনি জানান আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় জ্ঞান হারিয়েছিলেন তিনি। জ্ঞান ফিরে দেখতে পান তিনি তার নিজ বাসায়। এ কারণে হামলার সময়টা ঠিকঠাক বলতে পারেননি। একই এলাকায় থাকলেও যারা তাদের উপর হামলা করেছিল তাদের কাউকে চেনেন না রিপন, অথচ ওবায়দুলের সঙ্গে একই এলাকায় দীর্ঘদিন রাজনীতির মাঠেও আছেন তিনি। মামলার অভিযোগ অনুযায়ী তারা রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে নিজেদের এলাকা থেকে বিএনপি পার্টি অফিসে যান একসঙ্গেই। কিছুটা কৌশলী হয়ে জানতে চাই, সেদিন তো আন্দোলন চলছিল শাহবাগে। বিএনপি পার্টি অফিসে যে কর্মসূচির কথা বলছেন তেমন কোনো কর্মসূচি তো সেদিন ছিল না। রিপন দ্রুত নিজেকে গুছিয়ে
জানান তারা শাহবাগে গিয়েছিলেন, রাস্তা ঠিকঠাক চেনেন না বলে তার ভুল হয়েছে। সেদিন কত তারিখ ছিল সেটা জানতে চাইলে রিপন বলেন তার স্পষ্ট মনে আছে ওই দিন 4 তারিখই ছিল। তাহলে 5 আগস্ট সিসি ক্যামেরার ফুটেজে ওবায়দুলকে দেখা গেল কিভাবে? এই প্রশ্নে রিপনের সাফ জবাব, এমন কোনো ফুটেজ থাকতে পারে না। আমরা ফুটেজ দেখালাম, ফুটেজ দেখে রিপনের ঘোর কাটে না। তিনি জানান তাহলে 4 তারিখ তার মোটরসাইকেলের পেছনে ওবায়দুলের রূপে নিশ্চয়ই জিন ছিল। ওই মোটরসাইকেলটি কার ছিল তা জানতে চাইলে রিপন বলেন তিনি তা জানেন না। অথচ অনুসন্ধানে আমরা জানতে পারি 150 সিসির যে পালসার মোটরসাইকেলটি নিয়ে তিনি দুর্ঘটনার মুখে পড়েছিলেন সেটির মালিক মাসুদ রানা। আর মাসুদ রানা হলেন রিপনের আপন খালাতো ভাই। এবার রিপনের কাছে জানতে চাওয়া হয় মোটরসাইকেলটি মাসুদ রানার কিনা। রিপন পরিষ্কার জানিয়ে দেন মাসুদ রানা নামে তিনি কাউকে চেনেন না। অথচ ভাই মাসুদ রানাকে নিয়ে তার ফেসবুকে আছে স্ট্যাটাস। আসুন এবার নজর দেওয়া যাক ওবায়দুল হকের মৃত্যুর সনদের দিকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইস্যু করা ডেথ সার্টিফিকেটের তথ্য বলছে 6 আগস্ট রাত 2টায় ওবায়দুলকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হলে তাৎক্ষণিকভাবেই ভেন্টিলেটর মেশিনের মাধ্যমে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে হাসপাতালের আইসিইউর 19 নম্বর বেডে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। 13 আগস্ট রাত 12টা 1 মিনিটে চিকিৎসকরা ওবায়দুলকে মৃত ঘোষণা করেন। সেখানে মৃত্যুর কারণ সম্পর্কে বলা হয় ওবায়দুলের মস্তিষ্কে গুরুতর আঘাতের ফলে রক্তক্ষরণ হচ্ছিল, একই সঙ্গে তার ফুসফুস অকার্যকর ছিল। সেই সাথে ইনফেকশনের কারণে তিনি শকে ছিলেন, আর তার ডান হাতের হাড় ছিল ভাঙা। যে কারণে ওবায়দুলের এমন অবস্থা হয়েছে তা উল্লেখ করতে গিয়ে মৃত্যু সনদে লেখা হয় হিস্ট্রি অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অর্থাৎ 6 আগস্ট রাত 1:30টায় সড়ক দুর্ঘটনায় আহত হন ওবায়দুল। মৃত্যু সনদে ম্যানার অফ ডেথের অংশে চিকিৎসক টিক মার্ক দেন অ্যাক্সিডেন্টের ঘরে। আপনারা নিশ্চয়ই ভাবছেন এই ঘটনার নেপথ্যে কার জাদুতে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এবং আহত ব্যক্তিদের জুলাই শহীদ এবং যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা সম্ভব হলো। এই জাদুকর হলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল খান। ওবায়দুল এবং রিপন ছিলেন এই কামালেরই কর্মী। নিজ কর্মীর মৃত্যুকে পরিকল্পিতভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন কামাল খান। স্থানীয় সবাই সড়ক দুর্ঘটনার কথা শুরু থেকে জানলেও কদিন পর থেকে এই কামালই 5 আগস্ট মধ্যরাতের ঘটনাটিকে 4 আগস্টের বলে প্রচার করতে থাকেন। ওবায়দুল ও রিপন এক স্থানে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হলেও শুরুতে দুটি আলাদা ঘটনায় দুজন আহত হয়েছেন এমনটাই প্রচারের চেষ্টা করেন কামাল। মূলত মামলার বাদীকে নিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতেই মামলার আসামি তালিকা তৈরি এবং ঘটনার ভিন্ন বর্ণনা এজাহারভুক্ত করেন কামাল খান। পরে এই মামলাকে সামনে রেখে ওবায়দুলকে জুলাই শহীদ এবং রিপনকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার সব প্রক্রিয়া শেষ করেন নিজেই। কামালের নিজের ছেলেও গেজেটভুক্ত জুলাই যোদ্ধা। সব তথ্য প্রমাণ নিয়ে কথা হয় সাবেক যুবদল নেতা কামাল খানের সঙ্গে। এবার নিজের ভুল স্বীকার করে বলেন 1 নম্বর আসামি বেগুনবাড়ি বৌবাজার ইউনিট যুবলীগের সভাপতি সুলতান মাহমুদকে ধাওয়া দিতে গেলে এই দুর্ঘটনার মুখে পড়েন ওবায়দুল ও রিপন। আর মামলার মিথ্যা তথ্য লেখার কারণ জানতে চাইলে তিনি জানান দলীয় নির্দেশেই এমনটা হয়েছে। জুলাই শহীদ ওবায়দুল হক হত্যা মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সংস্থাটির তদন্তেও উঠে এসেছে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ওবায়দুল। তদন্ত কাজ শেষে আদালতে প্রতিবেদন দাখিল করবেন তদন্তকারী কর্মকর্তা।